বলিনি কথাটা, এটা সবাইকে সবাই কপি করা যায়নি, সবাই করতে অনেক সময় লাগে। এইটা দেখে কি করে বলবো এত খোলা আছে, খোলা আছে। আমাদের দলের দুজন সদস্য রেয়াত হোসেন আমাদের দুজন সদস্য রেয়াত হোসেন সর্দার সরকার এবং সায়ন্তিকা ব্যানার্জি, তারা আজকে তাদের 1 মাস 1 দিন হলো তারা নির্বাচিত হয়েছে। এই নির্বাচিত হওয়ার পর নানা রকম জটিলতা তৈরি হয়েছিল। রাজ্যপাল যেহেতু শপথ দেওয়ার দায়িত্বে আছেন, আইদার তিনি দিতে পারেন অথবা তিনি পাওয়ার ডেলিগেট করতে পারেন কাউকে। অতীতে এই কাজ অনেকবার হয়েছে, আমরা নিজেরা অনেকেই বিধানসভায় শপথ নিয়েছি, কিন্তু এবারে কেমন জটিলতাটা একটু বেশি হয়ে গেল, এদের অপেক্ষা করতে হলো 1 মাসের বেশি সময়। অবশেষে রাজ্যপাল আমাদের যিনি ডেপুটি স্পিকার আছেন আশিস ব্যানার্জি, তাকে তিনি গতকাল রাত্রি 9:30টার সময় বিধানসভায় চিঠি পাঠিয়ে তাকে পাওয়ার ডেলিগেট করেছিলেন। আশিস ব্যানার্জি এটা জানতে পেরেছে আজকে সকালবেলা। যাই হোক, আপনার বিধানসভা ডাকা হয়েছিল, সেটা ছিল সম্পূর্ণ একটা অন্য কারণ। সেটা হচ্ছে যে অনেকগুলো কমিটি আছে, প্রায় 41টা কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, হাউস কমিটি ইত্যাদি মিলিয়ে, যেগুলো টার্ম ওভার হয়ে যাচ্ছিল 8 তারিখে। সেজন্য স্পিকার আজকে সভা ডেকেছিলেন, কিন্তু সভাতে এজেন্ডা হিসেবে যেটা কিনা আমাদের রুলস বইতে আছে, ওথ নেওয়া যেতে পারে, ওথ নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন দ্য অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এইটাতে রুল 5-এ যেটা আছে, চ্যাপ্টার 2, রুল 5, a member who has not already made and subscribed an oath or affirmation in pursuance of Article 188 of the Constitution, he may do so at the commencement of a sitting of the House or at any other time of the sitting of the House, as the Speaker may direct on any day after giving previous notice in the writing to the Principal Secretary. এই আইনে যা বলা আছে, এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করেই আজকে বিধানসভায় শপথ হয়েছে। কিন্তু যেহেতু স্পিকারের খবরটা পাওয়া গিয়েছিল আজকে সকালে, হলেও ডেপুটি স্পিকার পেয়েছিলেন, ডেপুটি স্পিকার বিধানসভায় স্পিকার সেই কথা উল্লেখ করেন যে রাজ্যপাল এই চিঠি দিয়েছেন, ডেপুটি স্পিকারকে বলেন এবার আপনি বলুন। তখন ডেপুটি স্পিকার বলেন যে আজ পর্যন্ত স্পিকারের উপস্থিতিতে কখনো ডেপুটি স্পিকার কাউকে শপথ বাক্য পাঠ করাতে পারে না, এটা সব স্পিকারের কাছে বিশেষভাবে অপমানজনক। সেই জন্য তিনি দিতে পারবেন না। তিনি রিকোয়েস্ট করেন স্পিকারকে যে আপনি দিন, ওদের শপথ বাক্য পাঠ করেন,
সেই মতো ওরা আজকে শপথ বাক্য পাঠ করেছেন এবং স্পিকার সেটা করিয়েছেন। Unprecedented where the governor is each other, we are ignoring the government and we are going by some other route. Is it unprecedented? Not, you see, question of unprecedented or precedent doesn't arise because in the assembly, when speaker has been authorized to do like that, right? Yeah, he has done accordingly. He has not violated any rule. So we are the assembly is bypassing the governor and the speaker is conducting. That is your opinion. Of course, don't put your opinion in my mouth. I am not against that. I am just trying to understand the legalities of the whole. না, সংযোগ না, এটা হচ্ছে রাজ্যপাল যেহেতু এটা বলেছেন সেই জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি। তিনি ডেপুটি স্পিকার কি দায়িত্ব দিয়েছেন যে তাহলে আপনি প্রেকার করুন, তখন ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো শপথ বাক্য পাঠ করাতে পারে না। এটা স্পিকারের কাছে একটা গুরুতর অসম্মানজনক ব্যাপার। স্পিকার ব্যক্তি বড় কথা, স্পিকার পদটা কি বিরাট। এই জায়গায় দাঁড়িয়ে আমার এর আগের যে স্পিকার ছিলেন তিনি বলতেন উপরে আল্লাহ বা ভগবান আর নিচে আমি, এর মাঝে কেউ নেই। তো সেরকম একটি ব্যাপার আর কি এখানে দাঁড়িয়ে। সেখানে স্পিকারকে তিনি বলেছেন যে আমি অসম্মান আপনাকে করতে পারবো না, আপনি তাদের শপথ বাক্য পাঠ করেন। অ্যাকর্ডিংলি উনি করেছেন। বিতর্কের অবসান হলো বলা যায়, মানে এই যে গোটা পর্ব অবশ্যই নতুন করে আর জটিলতার অবসান হলো, বিতর্কের অবসান হলো কিনা বলতে পারবো। আমি বলছি রাজ্যপাল কি করবেন সেটা রাজ্যপালের ব্যাপারে বলতে পারবো না। তবে আমরা এই ঘটনাটাকে ওয়েলকাম করছি, কারণ আজকে স্পিকার যখন পড়ছিলেন আপনাদের মনে আছে একটা জায়গায় তিনি বললেন যে এদের একটা কম্পালশন আছে টু গিভ সার্ভিস টু দ্য পিপল অফ হিজ লোকালিটি, যেখান থেকে ও ইলেক্টেড হয়েছে সেটা থেকে ও বঞ্চিত হচ্ছিল, পাবলিকও বঞ্চিত হচ্ছিল। এগুলো তো ডেমোক্রেসি এক একটা মানে চার্ম অফ ডেমোক্রেসি এটাই। সেখানে দাঁড়িয়ে ওরা তাদের মানে নাগরিকদের সার্ভিস দিতে পারছে না, তাই জন্য এটা করিয়ে দেওয়ার দরকার ছিল। সেটা সুষ্ঠুভাবে হয়ে গেছে। আমি আশা করি এই ব্যাপারটা আর কেউ লেননি করবে না। গোটা বিষয়টা জানানো হয়েছে রাজ্যপালকে, কি এই যে আজকে যা হলো সেটা কি আপনারা জানিয়েছেন? এখনো জানানো, ঘটনাটা ঘটেছে আজকে, মানে এটা জানানো হবে না। এটা আমি স্পিকারের সাথে কথা দাদা প্রেসিডেন্ট কিছু আছে, আপনি তো রীতিনীতির সম্বন্ধে অভিজ্ঞ পরিষদীয় বিষয়ে, তো এটা এর আগে কখনো রাজ্য বিধানসভায় অথবা লোকসভায় কোথাও কোনো রকম ভাবে হয়েছে এরকম উদাহরণ আপনি বলতে পারবেন? এই মুহূর্তে আমি কেন রিমেম্বার দ্যাট হতে পারে ঘটনা হয়েছে, অত আমি এক্ষুনি বলতে পারবো না, আমাকে রিসার্চ করতে হবে। এত জটিলতা কেন? তাহলে এই পদ্ধতিতে শপথ বাক্য পাঠ করানো যেত, রাজ্যপালের কোনো রকম মানে খারাপ, তাহলে এতগুলো দিন সময় নেওয়া হলো কেন? আসলে আমরা চাইনি যে রাজ্যপাল যেটা করেন সাধারণত যে সারা দেশে যা হয়, সব রাজ্যে রাজ্যে তাই হয়, পার্লামেন্টও তাই হয়, স্পিকারকেই পাওয়ার দেন পাবে। যেমন আমাদের দেশের প্রেসিডেন্ট যদি উপস্থিত থাকেন একদিনই যান, তারপরে যাদের যাদের শপথ হয় সব স্পিকার করেন। বিভিন্ন রাজ্যেও এইটাই ট্র্যাডিশন চলে আসছে যে আইদার রাজ্যপাল করবেন, যদি রাজ্যপাল রাজ্যে স্পিকার করেন। এই যে একটা মানে একটা বিরোধ তৈরি করার ব্যাপারটা, এটা দীর্ঘদিন কতদিন ধরে এরা সাফার করবে অথবা এদের যারা নির্বাচিত হয়েছে তারা সাফার করবে। না বলছি এর আগে যে অভিজ্ঞতা আপনাদের আছে রাজ্যপাল সম্বন্ধে, এর আগে বাবুল চুক্তির সময় মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়েছিলেন এবং সমস্যার সমাধান হয়েছিল,
তিনি বিধানসভা স্পিকারকে শপথ দিতে বলেছিলেন, ডেপুটি স্পিকার শপথ দিয়েছিল, ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারকে শপথ দিতে। এই ক্ষেত্রে কেন হচ্ছে ডেপুটি স্পিকার তখনই পারেন যখন ইন অ্যাবসেন্স অফ দ্য স্পিকার, ডেপুটি স্পিকার স্পিকার থাকলেন ঘরে আর সেখানে ডেপুটি স্পিকার শপথ নেওয়ালেন, এটা হতে পারে না, তখন আনএথিক্যাল এবং আমি মনে করি এটা আইন বিরুদ্ধ বলে। ওই চেয়ারে স্পিকার বসেন, ওই চেয়ারে উনি কোথায় দাঁড়িয়ে শপথ দেওয়া হবে? এটা ঘটনা ঘটেনি ভাই, কখন আমার মনে নেই যে কেউ রাজ্যপালকে তো পরপর স্পিকার চিঠি দিয়েই গেছেন। আমি চিঠি দিয়েছি প্রথম, যেটা পরিষদীয় নীতি, যে পরিষদীয় মন্ত্রী প্রথম চিঠি দেবেন, সেই চিঠি আমি দিয়েছি। সেই চিঠির কোনো উত্তর আমি পাইনি। তার পরবর্তীকালে পরপর যা স্পিকার তো বলেই দিলেন যে যা যা হয়েছে তাকে মাত্র আপনি 10 তারিখে উপনির্বাচন হয়ে যাবে, এরা আবার যখন নির্বাচিত হবে, আবার কি এসে আম্বেদকরের বাংলাদেশে আবার এক বছর যার উপর নির্ভরশীল তিনি যদি মানে এই ধরনের কনফ্রন্টেশন না করতে চান তাহলে সহজেই হয়ে যাবে। যে কোনো একজন মেম্বার জেতার পর তাদের ইচ্ছা হয় যে আমি বিশেষ করে যে একটা মেজর হয়, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে শপথ নিয়েছি, কি বলে রাজভবন, যেখানে 4 জন কি 5 জন দেওয়া, বাকিরা সবাই তো বিধানসভায় দেয়, বাকিরা সবাই বিধানসভায় নেয়। আর এটা প্রথম বিধানসভা নয় যে একটা নির্বাচন শুরু হলো, একটা নতুন মানে শুরু হলো, 5 বছরের পরে একটা টার্ম শুরু হলো, তা নয়। এটা হচ্ছে একটা উপনির্বাচন। এটাকে নিয়ে এত টানাহিদা করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি। বলছি, আপনি তো তৃণমূল পার্লামেন্টারিয়ান এই মুহূর্তে নেন, আপনি কি আপনার এই রাজনৈতিক জীবনে, এই পার্লামেন্ট জীবনে কোনোদিন এমন দেখেছেন যে হাউসের বিজনেস শেষ হয়ে যাওয়ার পর তারপর অফিসওয়ারি হচ্ছে? সাধারণত দেখে যে অফিসওয়ারি আগে হয়, তারপর হাউস মন্ত্রী হয়ে যায়, তারপর পরবর্তী ক্ষেত্রে বিজনেস হয়। তো আজকে পুরোপুরি উল্টো দেখা যায়। আগে তো তোমার যেভাবে মানে বিয়ে কমিটিতে এসেছিল যে আগে ওই প্রথম লাইনটাই ছিল ওইটাই, যে আজকে অফিসিয়াল রেফারেন্স লাস্টে ছিল বিজনেস অ্যাডভাইসরি কমিটি, ওটা পাস হয়েছে, স্পিকার ওইটা মানতে বাধ্য। বিয়ে কমিটি যেটা পাস হবে সেটা স্পিকার মানবেন, বিয়ে কমিটি দিয়ে ওটা পাস হয়েছে। এইভাবে ক্রমভাবে এইভাবে হবে। যদি রীতিটা আপনারা মানতেন, যে রীতিটা হয় সেই রীতিটা আপনারা ভাঙলেন কেন? আজকে যে রীতিটা হয় যে অফিসিয়ালি করে তারপরে আবার হাউস তো চলছে, হাউস তো মানে প্রয়োগ হয়নি, সাইডেটাই হয়নি, অথবা যে কোনো হাউসে যে কোনো সময় করা যেতে পারে। এটা আসলে এটাকেই তোমাদের এত মনেই অত অসুবিধা হচ্ছে কেন? আমি আগে বললাম না পরে বললাম, এই নিয়ে এত অসুবিধা কি আছে? সম্মান জানানো তো, সেটা যখন খুশি যাওয়া যায়, সেটা যখন ইচ্ছা দেওয়া যাবে। আরেকটা বিষয়, রাজ্যপাল যদি সেটা তো একজনের ইচ্ছার উপর নির্ভর করে, তার শুভ ইচ্ছার উদয় হোক, তার সন্তানের মতো এরা, তারা 1 মাস ধরে বৃষ্টিতে ভিজেছে, রোদ্দুরে পুড়েছে, এগুলো কি বা কাম্য ছিল? কাম্য ছিল না। স্বাভাবিকভাবে আমরা চাই যে একটা সুস্থ রিলেশন গড়ে উঠুক আমাদের মধ্যে, রাজভবনের সঙ্গে আমাদের বিধানসভার, যাতে করে আমরা ভালোভাবে রাজ্যটা চালাতে পারি এবং অ্যাসেম্বলিটা চালাতে পারি। রাজ্যপাল যে সিদ্ধান্তটা নিলেন, নির্ভর করছে কারো কারো উপরে। রাজ্যপালের উপরে নির্ভর করছে, আগামী দিনে রাজ্যপালের উপরে নির্ভর করছে। রাজ্যপালই তো অলিন নয়। শোভনদেবদা, এই 1 মাস ধরে যে টালবাহানা চললো, এই 4টে উপনির্বাচন আলটিমেটলি বিধানসভার মধ্যে তো রাজ্যপালের কথা বলতে হয়েছে আমাদের।
রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দিয়েছেন, স্পিকার সেটা ডেপুটি স্পিকারকে থ্রো করেছেন যে তুমি এটা দায়িত্ব নাও। সে বলেছে যে আপনার উপস্থিতিতে আমি শপথ বাক্য পাঠ করানোটা আপনাকে গভীরভাবে আপনাকে অসম্মান করা হয়, আমি পারবো না, আপনি ওদের শপথ দিন। তো ওদের যে ওরা যে কমিটেড টু দ্য পিপল অফ দ্যাট লোকালিটি অন দেয়ার ইলেক্টেড দেবেন, সো তাদের জন্য সেই কথাটা ভেবে শপথ করানো হয়েছে। আজকে একটা বিশেষ অধিবেশন হলো, অথচ বিরোধীরা কেউ উপস্থিত নেই। ছিল একজন তিনি শপথ পাঠ করানোর পরে এসে কোনো সদস্য ছিলেন না। সই করেছেন কিনা আমি জানতে চাই। সই করা ছিল না, বিজেপির তরফে কেউ উপস্থিত নেই। এবং বিজেপির তরফে বলা হচ্ছে যে তাদের 12 ঘন্টার মধ্যে তাদের প্রি-শিডিউল প্রোগ্রাম ছিল। গতকাল অগ্নিমিত্রা পাল জানিয়েছেন তাদের বিধায়কদের প্রি-শিডিউল প্রোগ্রাম আছে, 12 ঘন্টা 14 ঘন্টার মধ্যে আমরা প্রিপেয়ার হয়ে আসতে পারবো, সেটা জানানো হয়েছে। আমাদের যদি এতগুলো লোক আসতে পারে তাহলে ওরা আসতে পারলো না কেন? রাজা রাজার পার্টি রে ভাই, রাজা রাজার পার্টি। বলছি যদি রাজ্যপাল এই জিনিসটা তৈরি না করতে, যদি আগে থেকে জানিয়ে দিতেন, তাহলে হাউসের প্রয়োজনীয়তা ছিল। তার কারণ না হাউস তো ডাকতে হাউস ডাকতে হতো, কিন্তু এটা হাউস না ডেকেও তো এটাকে যে কমিটি এক্সটেনশন ছিল তো করে দেওয়া যায়। এই যে কমিটির যে এক্সটেনশন গুলো আছে, স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটি, যেটা আপনি মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে যেটা বসে, হাউস ডাকতেই হবে, এটা হাউস ডাকতেই হাউসিং পাস করা যাবে। এটা এই কমিটি গুলো যখন হয় তখন হাউসে হয়, এই কমিটি গুলো এক্সটেনশন হয় যখন সেটা হাউসে হয়, হাউসের বাইরে এক্সটেনশন হয় না। কিন্তু এর আগে গত 3 বছর ধরে যখন কমিটি এক্সটেন্ড হচ্ছে, সেই সময় কি হাউস ডাকা হয়েছে? হ্যাঁ, এদের টার্মও ভালো হয়ে যাচ্ছে 8 তারিখে, সেই জন্যই ডাকতে হয়েছে। একটু সায়ন্তিকা বলো বলো দিয়ে করো। এটা তো সারা বছর বয়কট করে এই বিধানসভা, নতুন কি আছে আমাদের কাছে? বিরোধী দলনেতা এই 3 বছর ধরে দেখছি খালি বয়কটই করে যাচ্ছেন তার দলবল নিয়ে। এটা তো আমরা দেখে আসছি, নিউ টু আস। এটা আজকে প্রথম ঘটনা হতো আমার কাছে, এটা মনে হচ্ছে ব্যতিক্রমী ব্যাপার। কিন্তু ওটা বাই নেচার তারা বয়কট করতে অভ্যস্ত, দিন এভরিডে হাউস বয়কট করে, এটা নাথিং নিউ টু আস। আমার বক্তব্য হচ্ছে যে এই যে টাগ অফ একটা ইনবিটুইন যে গভর্নমেন্ট আইডেন্টিটি হচ্ছে রাজ্যপাল, যে এই টাগ অফ ওয়ারটা আপনারা গিয়ে সমস্যা সমাধান করে দিতে পারতেন না? যদি ধরুন আপনারা উদ্যোগী হয়ে রাজ্যপালের সঙ্গে, আমরা তো আমাদের লিডারের কথা চলি। লিডার তিনি যখন বলছেন যে আমরা যেতে ভয় পাচ্ছি, সেই জায়গায় আমরা কি করে যাবো? তাহলে কি রাজভবনটা হটের মতো হয়ে যাচ্ছে? এক মাসের অপেক্ষা এবং 1 মাসের অপেক্ষার পর আজকে শপথ গ্রহণ এবং বিরাট টালবাহানার পরে কি বলবেন? আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই, এবং আমাদের অনারেবল স্পিকারকে, আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও। আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব, যা আজকে শপথ বাক্য পাঠ করলাম, সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারে, সবাই আশীর্বাদ। রাজ্যপালের কাছে কি বার্তা? রাজ্যপালের কাছে কি বার্তা থাকবে? আমি এবং রেয়াদ্দা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই, এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি। না, উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে, কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি, তাই যেতে চাইলেই তো আর ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নয়। আমরা 7 দিন ধরে দেখেছি, উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করে দেবেন। না, এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিকই, তো সেটা লিগ্যাল ব্যাপার, সেটা যেরকম ভাবে যাবে, যেভাবে করার সেভাবে আমরা করব, সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না।
এটুকুই বলবো যে আজকে অবশেষে আজকে শান্তির ঘুম ঘুমোতে পারবো। আপনি চেয়েছিলেন যে বিধানসভায় শপথ গ্রহণ আমাদের নেত্রী সরি আপনি চেয়েছিলেন যে বিধানসভায় শপথ গ্রহণ এবং অধ্যক্ষ শপথ বাক্য ঠিক পাঠ করা ঠিক আপনার সেই মনোবাসনা পূর্ণ হলো। একদম পূর্ণ হলো এবং তার জন্য আমি ধন্যবাদ প্রথমেই বললাম এবং আমাদের নেত্রী যেরকম ভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবে এগোবো এবং আমাদের সকল সিনিয়র্সরা রয়েছেন, আপনারা সকলে রয়েছেন, আগামী দিনে আশা করি ভালো করে কাজ করতে পারবো। এইটুকুই এত কথা জিজ্ঞেস করো না, ধ্যাৎ। ডিপেন্ড করছে রাজ্যপালকে, তার উপরে ডিপেন্ড করছে। একটু বের করে দাও। এক মাসের জন্য খুব ভালো, শিখলেন অনেক কিছু। অনেক কিছু শিখলাম। কি কি শিখলেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াইটা শিখেছি কার দেখে, কাকে দেখে, উদ্বুদ্ধ হয়েছি কাকে দেখে। আমরা এই যে আমরা তৃণমূল দলটা করছি কাকে দেখে, আমাদের জড়টা কোথায়, আন্দোলনের জড়টা কোথায়, মিথ্যার বিরুদ্ধে লড়াই, এটা আমরা শিখেছি কার থেকে, সত্য প্রতিষ্ঠার যে লড়াই সেটা আমরা শিখেছি কার থেকে, একমাত্র নেত্রী সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তো সেটাকে লক্ষ্য রেখে দেখেই কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং সেই সত্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা আজকে দীর্ঘ 7 দিন ধরে আমি এবং সায়ন্তিকা এবং আমাদের যারা কলিগস আছেন আমাদের দলের তারা সহ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সহ, স্পিকার সহ, ডেপুটি স্পিকার সহ, আমাদের পরিষদীয় মন্ত্রী সহ সকলেই এবং আপনারাও আমাদের সঙ্গে ছিলেন এই লড়াইয়ে। আপনাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কি এটাকে রাজ্যপালের পরাজয় আপনাদের জয় হিসেবে দেখছেন? দেখুন, জয় পরাজয় বিষয়টা না, জয় পরাজয় বিষয়টা না, যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের লড়াইটা, যেটা গোটা আমাদের পরিষদীয় মন্ত্রী যেটা বললেন, সারা পশ্চিমবাংলা সহ দেশের প্রত্যেকটা রাজ্যেই একই ধারা কিন্তু অব্যাহত আছে এবং ইভেন কি কিছুদিন আগেও আমরা দেখলাম পার্লামেন্টেও কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে। সেই জায়গাটা আমরা চাইছি যে আমরা ভারতীয়রা কৃষ্টি কালচার নিয়ে আমরা বেঁচে থাকি, আমরা চাইছি যে কৃষ্টি কালচার নিয়ে আমরা ভবিষ্যতে বেঁচে থাকবো এবং যুগ যুগ ধরে যে নিদর্শন স্থাপন হয়ে আসছে সেটা কিন্তু আমরা বহন করবো। আপনি আপনার কটা পলিটিক্যাল এত লড়াই লড়েছেন, কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন, পলিটিক্যাল রিঅ্যাকশন একটু পলিটিক্যাল। এত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, এত সাহস দিয়ে এগিয়ে গেছেন, রাজভবনের উদ্দেশ্যে যে ভয় পাচ্ছেন এইটা কিন্তু দেখুন, বিষয়টা হচ্ছে যে আমি ছোট্ট কথায় বলছি, রাজভবনে ঢোকার বিষয়টা ভয় বা পরাজয় এরকম কোনো কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যেখানে মনে হয়েছে আমার বা সায়ন্তিকার যে মানসিকতার কোথাও যেন একটা অভাব ঘটছে, ঠিক আছে, কাজ করানোর মানসিকতা বা কাজ করবে। হ্যাঁ, আমরা তো চেয়েছিলাম সবসময় যে বিধানসভায় যেটা হয়ে থাকে আর কি, এবং এটা যদি বলেন অ্যাকচুয়ালি জয়টা কিন্তু মানুষের, সাধারণ মানুষের জয়, যারা আমাদেরকে ভোটে জিতিয়ে এসেছে। পলিটিক্যাল রিঅ্যাকশন, থ্যাংক ইউ। কটা পলিটিক্যাল রিঅ্যাকশন একটুখানি। যেটা ইচ্ছা হবে না বলবো না, যেটা ইচ্ছা হবে না বলবো না, না এটা চলতে দিব না, বাজার করবো আমি নিজে ঠান্ডা লোক কি করে গরম করবো। শোভনদা, বলছি মুর্শিদাবাদে হাসপাতালে পরপর 3 দিনে বেশ কয়েকজন শিশু মৃত্যুর ঘটনা, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে এবং লাগাতার শিশু মৃত্যুর ঘটনা কিভাবে দেখছে? মৃত্যু সবসময় আমাদের কাছে দুঃখে, শিশু হোক আর বয়স্ক হোক, যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখের। কেন ঘটেছে না ঘটেছে, ডাক্তার কি বলেছে না বলেছে, এটা জেনে তবে উত্তর দিতে পারবো, নচেত উত্তর দিতে পারবো না। কিন্তু দুঃখজনক, এটা না ঘটলে ভালো। আসলে কথায় কথায় দেখা যাচ্ছে শুট আউটের ঘটনা মানে সহজলভ্য হয়ে যাচ্ছে মানুষের কাছে, নাকি পুলিশি কোথাও গাফিলতি? না না, এই অসহিষ্ণুতা, আমি বলছি যে এটা একটা ব্যাপকভাবে অসহিষ্ণুতা সারা দেশেই চলছে, সারা দেশেই চলছে, এরকম নয়। উত্তরপ্রদেশেও মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, এরকম ওটা ঘটছে, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তবে মুখ্যমন্ত্রী অত্যন্ত সজাগ, তিনি খুব কড়া ভাষায় পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে করে এগুলো না ঘটতে পারে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছেন যাতে করে না ঘটতে পারে,
এবং তাদের আগাম যাতে খবরগুলো পাওয়া যায়, এই গুজব রটবার আগেই যেন খবর পাওয়া যায়। ছেলে ধরা সন্ধ্যে মেরে দেওয়া হচ্ছে, এরকম ইদানিংকালে আমরা দেখিনি। সেক্ষেত্রে পুলিশের ইন্টেলিজেন্সকে আরো সক্রিয় হওয়ার জন্য তিনি খুব কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন। এটা পিছনে নয়, মানে যে রাজ্যের পুলিশের ওপর মানুষ আস্থা হারাচ্ছে, সেই জন্য আইন নিজেরা তুলে দিচ্ছে। না, নট নেসেসারি, এটা ঠিক তা নয়। মেরে দিচ্ছে। এটা ঠিক তা নয়। এটা খবর দেওয়ার কথা অ্যাটিটিউডাই বললাম যে এই অসহিষ্ণুতাটা আজকে আমাদের না, সারা পৃথিবীর একটা ঘটনা ঘটছে এভাবে। আমাদের দেশে তো ঘটছে বিভিন্ন রাজ্যে। আমি বলছি যে পুলিশের ওপর চলে গেছে তা বলবো না। পুলিশ একটু সতর্ক হলেই পারতো, জানতে পারতো। ইন্টেলিজেন্স আরো ভালোভাবে কাজ করা উচিত, এগুলো মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আমি সেটা রিপিট করলাম মাত্র। এবং তিনি তার অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া নির্দেশ দিয়েছেন যে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। পুলিশকে আরো সতর্ক হতে বলেছেন। গাফিলতি ছিল কি না ছিল তো অ্যাডমিনিস্ট্রেশনে যিনি আছেন তিনি বুঝবেন। আমি কৃষি হলে বলে দেবো। কালকে অগ্নিমিত্রা পল যখন রাজভবন থেকে বেরিয়ে আসে, তার সঙ্গে নাকি রাজ্যপালের কথা হয়েছে, বলছে মনোবিদ্যুৎ সংক্রান্ত কোনো বিল রাজভবনে আটকে নেই, সব বিল ছেড়ে দেওয়া হয়েছে, রাজ্যের কাছেই আছে, সরকারের কাছে। এটা অগ্নিমিত্রা পল দাবি করছেন, রাজ্যপালকে অগ্নিমিত্রা পল কি দাবি করলে তার উত্তর আমি কেন দিতে যাবো? আমরা তো বলছি আমাদের বিল আটকে আছে, রাজভবনেই আটকে আছে। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতে চলে আসছে, বন্দুক, বোমা, এগুলো মানে পুলিশের আরো একই প্রশ্ন বারবার করলে কি করে উত্তর দেবো? বললাম তো আমি কেন বলবো? মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন, মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে আরো বেশি সতর্ক হওয়ার জন্য যাতে এই ধরনের ঘটনা রিপিট না হয়। তারপরে একই কথা রিপিট আমিও করে দিলাম, আমার নেত্রী যা বলেছে আমি তাই বললাম। এটা তো জেরাস করে নিতে হবে, আমাদের একটাই কথা। কিন্তু তারপরেও সেটাকে একটা রাজনৈতিক আচ্ছার কি হবে, মানুষের কাছে একটা ক্লিয়ার। তো এই রাজনৈতিক আচ্ছাচ্ছি বন্ধ করে মনে হয় না যে ন্যায় সংহিতা যেটা হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে তারা ইমপ্লিমেন্ট করবে পুরো বিষয়টাকে? কি মনে হয়? ন্যায় সংহিতার অনেক কিছু আমরা মানি না। আমরা ন্যায় সংহিতার বিরুদ্ধে বিধানসভায় একটা বিল পাস করেছি, এই রেজলিউশন পাস করেছি। আমরা সেটা নিয়ে কি মানুষকে বোঝাতে যাবো? যেটার বিরোধিতা আমরা করেছি, আমরা কি হিপোক্রিট নাকি সেটা নিয়ে আবার মানুষের কাছে বোঝাতে যাবো? কিন্তু সেটা তো অলরেডি আইনে রূপান্তরিত হয়েছে হয়েছে। হিন্দিতে